BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ফ্রান্সে সন্দেহভাজন ইসলামপন্থীদের হাতে একজন শিক্ষক খুনের ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। বাংলাদেশে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর এজাহারে প্রধান অভিযুক্তদের নাম নেই। যেদিন মারা যায় সেই দিন কর্মরত অবস্থায় যে পুলিশগুলা ছিল, আমরা 2 দিন গেলাম, একদিনও তাদের নাম বলে নাই। তার লাশ তুলে আবার পোস্টমর্টম করলো, তখন তারা দেখছে 111টা আঘাত পেয়েছে। এদের গ্রেপ্তারে রায়হান আহমেদের পরিবার 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। প্রান্তিক আয়োজনে থাকছে ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ফ্রান্সের সন্দেহভাজন ইসলামপন্থীর হাতে একজন শিক্ষকের মৃত্যুর প্রশ্নে ঘৃণা প্রকাশ এবং সে দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ তুলে ধরতে ছোট বড় শহরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। প্যারিসের প্লাস দে লা রিপাবলিক স্কোয়ারটি মানুষে ভরপুর, যেখানে একের পর এক বক্তা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। প্যারিসের কাছে শুক্রবার স্যামুয়েল পাটিকে গলা কেটে হত্যা করা হয়। বলা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতার উপরে ক্লাস নেওয়ার সময় তিনি ইসলামের নবীর কিছু কার্টুন দেখিয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। থাইল্যান্ডে রাজনৈতিক সংস্কারের দাবিতে সারা দেশ জুড়ে হাজার হাজার মানুষ আজ বিক্ষোভ দেখিয়েছেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ব্যাংককে 2টি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এই বিক্ষোভ গত কয়েক মাস ধরেই চলছে এবং মূলত তরুণরাই এতে যোগ দিচ্ছেন। লন্ডনের পুলিশ বলছে, কূটনৈতিক বার্তা প্রকাশ করার সন্দেহে তারা একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে। এই বার্তার সূত্র ধরে গত বছর ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূত পদত্যাগ করেন। এক রিপোর্টে রাষ্ট্রদূত কিম ডারক হোয়াইট হাউস সরকারকে অকার্যকর ও অযোগ্য বলে বর্ণনা করে এর নিন্দা করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে তিনি খুবই বোকা লোক। এরপর রাষ্ট্রদূত পদত্যাগে বাধ্য হন। নাগর্নো কারাবাখে কে প্রথম যুদ্ধবিরতি ভঙ্গ করেছে তা নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া পরস্পরকে দোষারোপ করেছে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোরাব নাতসাকানিয়ান বলেন, তারা যুদ্ধবিরতি মেনে চলছেন, কিন্তু আজারবাইজান যুদ্ধবিরতিকে ব্যবহার করে আগ্রাসন চালাচ্ছে। ওদিকে আজেরি প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি তৈরি করে যে বিভাগ, তার প্রধান বলেছেন, যুদ্ধবিরতির সুযোগে আর্মেনিয়া ওই অঞ্চলে অবস্থান সংহত করছে। ফিলিস্তিনের প্রখ্যাত রাজনীতিক ও মধ্যস্থতাকারী সায়েব এরেকাত করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর তার অবস্থার অবনতি হলে তাকে জেরুজালেমের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে এখন হাদাসা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হল্যান্ডে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যখন বিধিনিষেধ কঠোর করা হচ্ছিল, সেই সময় বিদেশে রাজপরিবারের হলিডেতে যাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ না করে ভুল করার কথা স্বীকার করেছেন ডাচ প্রধানমন্ত্রী। এমপিদের কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, রাজা ও রানীর গ্রিস ভ্রমণের পরিকল্পনার বিষয়ে তিনি অবগত ছিলেন। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর 1 সপ্তাহ পরও ওই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছেন, ওই ঘটনায় দায়ের করা মামলাটি অজ্ঞাতনামা আসামিদের নামে করা হয়েছে এবং মামলার এজাহারে প্রধান অভিযুক্তদের নাম পর্যন্ত উল্লেখ নেই। ওদিকে মিস্টার আহমেদের পরিবার অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তা না হলে তারা কঠোর বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা নাগিব বাহার। গত রবিবার সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নামে যে যুবককে নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে, সেখানে নিহতের পরিবার দাবি করছে শনিবার রাতে রায়হানকে তুলে নিয়ে যায় পুলিশ এবং পরবর্তীতে পরিবারের কাছে তার মুক্তির জন্য টাকাও চাওয়া হয়। পরে টাকা না পেয়ে পুলিশ ফাঁড়িতে থাকা সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করে। অন্যদিকে এই ঘটনায় পুলিশ শুরুতে দাবি করেছিল ছিনতাই করার সময় গণপিটুনিতে নিহত হয়েছে রায়হান, কিন্তু পরে সিটি কর্পোরেশনের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে তদন্তের মোড় ঘুরে যায়। ওই ঘটনার সময় বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত ও প্রত্যাহারও করা হয়। সাময়িকভাবে বরখাস্ত হওয়াদের মধ্যে ছিলেন ওই ঘটনার প্রধান অভিযুক্ত এসআই আকবরও, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। কিন্তু ওই ঘটনায় যে ফৌজদারি মামলাটি করা হয়েছে, সেই মামলার এজাহারে অভিযুক্ত এসআই আকবর বা অন্য কোনো পুলিশ সদস্যের নাম উল্লেখ করা নেই বলে জানান ঘটনার তদন্তকারী সংস্থা পিবিআই এর সিলেট বিভাগের এসএসপি মোহাম্মদ খালেদুজ্জামান। একটা বিভাগীয় তদন্ত করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই তদন্তের আলোকে অ্যাকশন নেওয়া হয়েছে। আসামিদের নাম কি আলাদাভাবে অভিযোগপত্রে এসেছে বা মামলার এজাহারে এসেছে? না, এজাহারে কোনো আসামির নাম নাই। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এখন কনফার্ম হচ্ছি যে ফাঁড়িতে তো অনেক সদস্য থাকে, এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে অ্যাকচুয়ালি কারা জড়িত বা নতুন কেউ আসবে কিনা এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্তভার পিবিআই এর কাছে যাওয়ার পর কবর থেকে তুলে দ্বিতীয়বার রায়হানের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে রায়হানের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন মিস্টার খালেদুজ্জামান। ময়নাতদন্ত দুইবার হয়েছে। প্রথম যে ময়নাতদন্ত, সেই রিপোর্টটা আমাদের হাতে এসেছে, কোনো কনক্লুশনে না এসে ভিসারা পেন্ডিং করা, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন তাই দেখা যাচ্ছে। গত সপ্তাহে রায়হান মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই সিলেটে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ রায়হানের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের আটকের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেন এবং জানান যে এই সময়ের মধ্যে অভিযুক্তরা আটক না হলে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচি চালাবেন তারা। রায়হানের মা সালমা বেগম অভিযোগ করেন, পুলিশ তাদের তদন্তে গাফিলতি করছে বলেই এই ধরনের কর্মসূচি দিচ্ছেন তারা। ওরা 2 দিনের টাইম, 72 ঘন্টার টাইম, 36 ঘন্টার টাইম, শুধু টাইমই পাস হইতেছে। আর যারা ধরছে বললো যে 60 জন তাদের হাতে আছে সাসপেন্ডে। এই 60 জন তারা দেয় না কেন? এই রিমান্ড রাখে না কেন? এদেরকে বিচার আওতায় নেওয়া হয় না কেন? তারা এখনো 60 জনের হাতে নিয়ে বসে রয়েছে। এটা গাফলাতি করতেছেন তারা, বারবার শুধু 72 ঘন্টা, 33 ঘন্টা, 36 ঘন্টা শুধু টাইমিং পাস করতেছেন। সালমা বেগমের অভিযোগ, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের পরিচয় প্রকাশ করছে না পুলিশ। এই যে আমার বাচ্চার যে যেদিন মারা যায় সেই দিন কর্মরত অবস্থায় যে পুলিশগুলা ছিল, আমরা 2 দিন গেলাম, একদিনও তাদের নাম বলে নাই। কর্মকর্তা অবস্থায় যে পুলিশগুলা ছিল, কিন্তু এদের নাম তারা বলে নাই। তারা পোস্টমর্টম করে লাইছে, করিয়ে তারা রিপোর্ট দিল। এটা একবার বললো অ্যাক্সিডেন্টে, একবার বললো স্ট্রোক করছে, একবার বললো এটা গণদুলাই। কিন্তু যখন পিপিআই তার লাশ আবার পোস্টমর্টম করলো, তখন তারা দেখছে তার শরীর থেকে রক্ত প্রায় 3 ব্যাগ রক্ত চলে গেছে এবং 111টা আঘাত পেয়েছে। এই আঘাতের কারণে সে মারা গেছে। এত জ্যান্ত প্রমাণ পাওয়ার সাথেও কেন তারা কোনো অ্যাকশন নিতেছে না? এই ঘটনার মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য দেশের সকল ইমিগ্রেশনকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে ঘটনার তদন্তের দায়িত্বে নিয়োজিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নাগিব বাহারের প্রতিবেদন। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে আলুর দাম বেড়ে যাওয়ার পটভূমিতে সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মাধ্যমে কম দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কেজি প্রতি আলুর দাম 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ একথা জানিয়েছেন। এর আগে গত সপ্তাহেই কৃষি বিপণন অধিদপ্তর কেজি প্রতি আলুর মূল্য 30 টাকা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু এখনও বাজারে 40 থেকে 45 টাকায় আলু বিক্রি হচ্ছে। এই খবরটির দিকে নজর রাখছিলেন সংবাদদাতা সায়েদা আক্তার। তিনি এখন বিবিসি ঢাকা স্টুডিও থেকে আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সায়েদা, আলু একটি অতি সাধারণ সবজি, সাধারণ খাদ্যপণ্য, কিন্তু এটা নিয়ে বাংলাদেশে কেন এত অসাধারণ উদ্বেগ?
মাসুদ, আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশে সব শ্রেণীর মানুষের খাদ্য তালিকায় সবচাইতে কমন এবং জনপ্রিয় সবজিটির নাম হচ্ছে আলু। বিশেষ করে বাজারে যখন অন্য সবজির দাম বেড়ে যায় তখন নিম্ন আয়ের মানুষের কাছে এটি অনেক সময় অন্য সবজির একটি বিকল্প হয়ে ওঠে। ভাতের সঙ্গে একটু আলু ভর্তা বা ভাজি তখন নিম্ন আয়ের মানুষের জন্য একটি বিকল্প খাবার হয়ে দাঁড়ায়। এছাড়া আলুর পুষ্টিগুণের কারণেও পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা বলে থাকেন যে আলুতে একদিকে যেমন ভাতের মতো শর্করা রয়েছে, তেমনি সবজির মতো আঁশ, খনিজ লবণ, ভিটামিন এবং উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। ফলে সবকিছু মিলিয়ে এই আলু বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় খুব গুরুত্বপূর্ণ একটি আইটেম। আর সে কারণেই যখন দাম বেড়ে যায় তখন মানুষের উদ্বেগও বেড়ে যায়। তো সরকারের একটি সংস্থা এক দাম ঠিক করে দিয়েছে আলুর ব্যাপারে, তারপরেও কেন আরেকটি সংস্থা আলুর আরেকটি দাম ঠিক করে দিচ্ছে? মাসুদ, গত সপ্তাহ দুয়েক ধরেই বাংলাদেশে আলুর দাম ক্রমাগত বাড়ছিল। 20-22 টাকায় যে আলু বিক্রি হচ্ছিল সপ্তাহ দুয়েক আগে, তার দাম গত সপ্তাহেই 50 থেকে 55 টাকায় গিয়ে ঠেকে। যে কারণে সরকার প্রথমবারের মতো আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছিল 30 টাকায় গত সপ্তাহেই। এবং বাংলাদেশ সরকার সাধারণত এই চাল, ডাল বা তেলের মূল্য নির্ধারণ করে দেয়, বিশেষত রমজান বা এরকম কোনো বিশেষ পরিস্থিতির সময় সেরকমটি শোনা গেছে। কিন্তু আলুর মূল্য প্রথমবারের মতোই হচ্ছে গিয়ে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আজকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তিনি যখন টিসিবির মাধ্যমে আলু বিক্রির ঘোষণা দিয়েছিলেন, তিনি বলছিলেন যে এই দামটি আসলে কার্যকর করা যায়নি, যে কারণে এখন টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এবং তিনি বলেছেন যে নতুন এই যে নির্ধারণ করা দাম, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব মনিটর করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। বাংলাদেশের একটি বেসরকারি বায়োটেক কোম্পানি বলছে তাদের গবেষণার ফসল 3টি সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গ্লোব বায়োটেক লিমিটেড বলছে WHOর তালিকাভুক্তির মধ্য দিয়ে বিশ্বের কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের দৌড়ে তারাই প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে প্রবেশ করলেন। গ্লোব বায়োটেক এ মাসের গোড়ার দিকে ঘোষণা করেছিল যে তাদের তৈরি একটি ভ্যাকসিন ইঁদুরের উপর পরীক্ষা করে ভালো ফল দেখা গেছে এবং তারা ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত। কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় নাম ওঠার অর্থ কী জিজ্ঞেস করেছিলাম গ্লোব বায়োটেক লিমিটেডের একজন ম্যানেজার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনকে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজটা গ্লোব বায়োটেক লিমিটেড করেছে এবং প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট লিস্টে বাংলাদেশের নামটা উঠেছে। গ্লোব বায়োটেক লিমিটেড তাদের 3টি ক্যান্ডিডেট নিয়ে কাজ করতেছে। তো এই 3টা ক্যান্ডিডেটের 3টাই WHOর যে ল্যান্ডস্কেপে এটা অ্যানলিস্টেড হয়েছে। এর মাধ্যমে সারা বিশ্ববাসী অর্থাৎ WHOর সদস্য দেশ সহ সারা বিশ্ববাসী জানতে পেরেছে যে করোনা মহামারীতে বাংলাদেশও বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কার করতেছে। তো আপনারা যে 3টি ভ্যাকসিনের কথা বলেছেন, সম্ভাব্য ভ্যাকসিনের কথা, এগুলো তো খুবই প্রাথমিক স্তরে আছে এবং এই তালিকায় ওঠার মানে কি এই যে এর প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে? না, এখানে এটা আমরা কিন্তু বলছি যে অ্যানলিস্টেড হয়েছে অর্থাৎ তালিকাভুক্তি হয়েছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এই যে WHO কিন্তু সারা বিশ্বের মানুষেরই স্বাস্থ্যের কথা ওনারা চিন্তা করে। তো এই করোনা মহামারীতে ওনারা কিন্তু বিশ্বের এক দেশে যদি ভ্যাকসিন উৎপাদিত হয় ওই ভ্যাকসিন আবার অন্য দেশে ওনারা বিতরণ করবে, সেটা ওনাদের ম্যানেজমেন্টের মাধ্যমে। তো এটার মাধ্যমে যেটা হলো যে আমাদের যে 3টা ভ্যাকসিন ক্যান্ডিডেট, 3টার মধ্যে একটা কিন্তু প্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। আমরা 2 দফা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করেছি এবং আমরা দেখেছি অ্যানিমেল মডেলে আমাদের ভ্যাকসিনটা খুবই নিরাপদ এবং খুবই কার্যকর। আমরা আশা করছি অতি শীঘ্রই এটা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে এবং আমাদের বাকি 2টা ক্যান্ডিডেটও প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এবং ওই 2টাও আমাদের এই প্রথম ভ্যাকসিন ক্যান্ডিডেটের সাথে পরপরই ওই 2টো চলে আসবে আশা করতেছি। আমরা বিশ্বের অনেক দেশে যারা ট্রায়াল দিচ্ছে দেখবেন যে মাঝপথে যা ওনারা পোস্টপোন করে ফেলছে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। আমাদের বেলা আমরা আশাবাদী যে আমরা যে mRNA ভ্যাকসিনটা নিয়ে আগাচ্ছি এটা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না হিউম্যান মডেলে। যদি হয় আমরা ব্যাকলগে কিন্তু আমাদের আরো 2টা ক্যান্ডিডেট আছে, আমরা ওই 2টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের যে ব্যাকআপ প্ল্যান আছে, আমরা আশাবাদী যে কোভিড-19 জন্য আমরা কার্যকর ভ্যাকসিন বিশ্ববাসীকে উপহার দিতে পারব। কবে নাগাদ সেই ভ্যাকসিন আপনারা দেবেন উপহার? এটার জন্য আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা আপনারা জানেন যে আমরা ICDR-এর সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করেছি। ওনারা আমাদের CRO হিসেবে কাজ করছে, ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল রিভিউ করতেছে। ডক্টর মহিউদ্দিন, যদি সবকিছু ঠিকমতো চলে
আপনি কত দিনের কথা বলছেন বা কত বছরের কথা বলছেন? না, এটা সবকিছু তো এটাই বললাম যে বিএমআরসির ইথিক্যাল ক্লিয়ারেন্স পেলে ওনারা ডিজিডিএতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য আবেদন করবেন। এখন ক্লিনিক্যাল ট্রায়ালে 3টা ফেজে কাজ হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এখন বিশ্বের উন্নত দেশে অনেকেই ফেজ 1, ফেজ 2 একসাথে কাজ করতেছে, অথবা ফেজ 2, ফেজ 3 একসাথে কাজ করতেছে। যদি এভাবে আমাদের রেগুলেটরি অথরিটি যদি অ্যালাউ করে, তাহলে আমরা আশা করতেছি যে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই যে 3টি ভ্যাকসিন আপনারা ঠিক করেছেন এবং 3টা স্ট্রেইনের উপর বোধহয় আপনারা কাজ করেছেন, তো এই 3টা স্ট্রেইন বেছে নেওয়ার পেছনে কি কারণ রয়েছে? কারণটা হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে আপনি দেখবেন যে আমাদের যে ব্যান কোভিড অর্থাৎ D614G ভেরিয়েন্ট mRNA বেস যে ভ্যাকসিনটা, এটা D614G ভেরিয়েন্ট আমরা কিন্তু বলতেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের CSIR ওনারা আমাদের দেশের যে করোনা আক্রান্ত হচ্ছে মানুষ, তাদের স্যাম্পল নিয়ে জিনোম সিকোয়েন্সিং করে দেখেছে যে D614G মিউটেশনটা 100% দায়ী করোনা আক্রান্ত হওয়ার জন্য। হ্যাঁ, তো আমাদের ভ্যাকসিনটাই কেবল আমাদের টার্গেটের D614G কে আমরা কনসিডার করেছি টার্গেট আমরা সেটের সময়। তো আমরা আশাবাদী যে এই ব্যান কোভিড তো কার্যকর হবেই, পাশাপাশি আমাদের আরো 2টা ডিএনএ প্লাজমিড ভ্যাকসিন এবং আরেকটা অ্যাডিনোভাইরাস টাইপ 5 ভেক্টর, ওইটাও সমানভাবে কার্যকর হবে। আপনারা বলছিলেন যে 4-5 মাসের মধ্যে এই ভ্যাকসিন আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন, সেটা কতখানি ব্যয়বহুল হবে সাধারণ মানুষের জন্য? তো বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন ফ্রি অফ কস্ট সরকারিভাবে দেওয়া হয়। তো আমাদের যে ভ্যাকসিনের যে কস্ট এই পর্যন্ত, অর্থাৎ ক্লিনিক্যাল স্টাডি পর্যন্ত কস্ট একটা আছে, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল আরেকটা কস্ট আছে। এই 2টা কস্ট একসাথে হইলে আমরা বুঝতে পারবো যাতে পার ডোজে কত টাকা খরচ হয়, এবং এর সঙ্গে যুক্ত হবে আপনাদের মুনাফা বা প্রফিট টার্গেট, তাই তো? না, আমাদের প্রফিটের চেয়ে আমাদের মানবিক যে এখন বর্তমানে যে করোনা যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, যে মানব জীবনে যে একটা দুর্যোগ নেমে এসেছে, আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার প্রথমত চাচ্ছেন মানব সেবা। তো এখানে আসলে প্রফিটের কথাটা এখানে গণ, এখানে যেটা হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা তো আমাদের লাগবেই, আদারওয়াইজ আমরা কিভাবে আমাদের প্রজেক্ট রান করাবো। সেই ক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট যদি আগায় আসে, আমরা আশা করতেছি গভর্নমেন্ট এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা মানুষকে তাদের নাগালের মধ্যেই আমরা ভ্যাকসিনটা দিতে পারবো, এবং গভর্নমেন্ট যদি 100% আগায় আসে তাহলে সেক্ষেত্রে আমরা জনগণকে এটা আমরা ফ্রি অফ কস্ট দিতে পারবো। কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, গ্লোব বায়োটেকের কর্মকর্তা। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। এবার আজ রাতের অন্য আয়োজন ইতিহাসের সাক্ষী। এটি পরিবেশন করছেন মোয়াজ্জেম হোসেন। ইতিহাসের সাক্ষী। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখন সময়ের সঙ্গে লড়ছেন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টায়। 1960-এর দশকের যুক্তরাষ্ট্রে দ্রুততম সময়ে টিকা তৈরি করেছিলেন এমন একজনের কথা শুনবেন আজ ইতিহাসের সাক্ষীতে। নিজের অসুস্থ কন্যার দেহ থেকে ভাইরাস সংগ্রহ করে মাত্র 4 বছরের মধ্যে মাম্পস টিকা তৈরি করেছিলেন ডক্টর মরিস হিলামেন। ইতিহাসের সাক্ষীর এবারের পর্বটি তৈরি করেছেন হেলেন গ্রাডি। পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। Under sterile conditions similar to an operating room and after a number of other processing steps, the virus fluids are যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট পয়েন্টে ছিল ডক্টর মরিস হিলামেনের গবেষণাগার। সেখানে তিনি জীবনের এক দীর্ঘ সময় কাজ করে গেছেন একের পর এক টিকা আবিষ্কারের জন্য। এক জীবনে তিনি যত রকম রোগের টিকা আবিষ্কার করে গেছেন সেরকম এ পর্যন্ত আর কেউ পারেনি। My father had a list of diseases that he felt needed to be addressed. Like a hit list? Very much like a hit list. আমার বাবা বেশ কিছু রোগের একটা তালিকা তৈরি করেছিলেন যেগুলো তার মতে মোকাবেলা করা দরকার, অনেকটা একটা হিট লিস্টের মতো, বলছিলেন ডক্টর মরিস হিলামেনের কন্যা জেরিল লিন। ডক্টর মরিস হিলামেনের জন্ম 1919 সালে স্প্যানিশ ফ্লু মহামারীর মধ্যে। মন্টানার এক গ্রামে তিনি বেশ কঠিন অবস্থার মধ্যে বড় হয়েছেন। He was the youngest of 9 children. His mother and twin sister died in birth. He barely made 9 ছেলে মেয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। 2 যমজ বোনের জন্ম দিতে গিয়ে তার মা মারা যান 2 নবজাতকও। কোনো রকমে তিনি টিকে গিয়েছিলেন।
তাকে আসলে বড় করেছেন তার খালা এবং খালু, যারা পাশের বাড়িতেই থাকতেন। আমার বাবার পরিবার ছিল খুবই গরিব, তার উপর ছিল অনেক প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, তীব্র ঠান্ডা। তার এক ভাই মারা গিয়েছিলেন অ্যাপেন্ডিসাইটিসে। তিনি আসলে তার চারপাশে মৃত্যু দেখেছেন। আমার মনে হয় এসব ঘটনাই তাকে পরবর্তী জীবনে তাড়িত করেছে এরকম একটা কিছু করার জন্য। মরিস হিলাম্যানের প্রথম চাকুরি ছিল স্থানীয় এক ডিপার্টমেন্ট স্টোরে, কিন্তু তাঁর ভাইয়েরা তাকে উৎসাহিত করেন মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করতে। সেখানেই তিনি পড়াশোনা করেছেন, ক্লাসে প্রথম হয়েছিলেন। এরপর চলে গেলেন শিকাগো, সেখানে মাইক্রোবায়োলজি নিয়ে পিএইচডি করতে। সেই সময় তার এলাকায় এরকম পিএইচডি পর্যায়ের পড়াশোনার কথা শুনেননি অনেকেই। তিনি স্কলারশিপ পেয়েছিলেন, কিন্তু তার নিজের কোনো অর্থকড়ি ছিল না। তার প্রতিদিনের খাবার বলতে ছিল একটা হটডগ, এটা খেয়েই তিনি বাঁচতেন। কিন্তু তিনি ছিলেন লক্ষ্যে অবিচল। মরিস হিলাম্যানের ডক্টরেট থিসিস এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। 1944 সালে মাত্র 25 বছর বয়সে তিনি প্রমাণ করলেন ক্ল্যামিডিয়া কোনো ভাইরাস নয়, এটি আসলে একটি ব্যাকটেরিয়া, যেটি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায়। বিশ্ববিদ্যালয়ে চাকুরির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন, পরিবর্তে তিনি যোগ দেন একটি ঔষধ কোম্পানিতে। সেখানে তিনি জাপানিজ এনসেফালাইটিস রোগের টিকা আবিষ্কার করেন। এই ভাইরাস মানুষের মস্তিষ্কের ক্ষতি করে। তিনি আরও দেখিয়েছেন ফ্লু ভাইরাস কিভাবে প্রতি বছর বদলায়, কাজেই এটি প্রতিরোধের জন্য টিকাটিও প্রতি বছর বদলাতে হবে। তাঁর মেয়ে জেরিল লিনের যখন জন্ম হলো, ততদিনে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। While I was growing up, and really for most of his life, my dad worked for Merck, the big pharmaceutical company, and আমি যখন বেড়ে উঠছিলাম তখন আমার বাবা কাজ করছেন এক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। কিন্তু তারপরও বাবা আমাদের সঙ্গে প্রতি সন্ধ্যায় ডিনারে ঠিকই হাজির থাকতেন। ডিনার টেবিলে আমাদের মধ্যে চমৎকার কথাবার্তা হতো। তিনি আমাদের অনেক গল্প বলতেন। খাবার শেষ করে আমরা ধোয়াধুয়ি করতাম। তারপর তিনি উপরে তার পড়ার ঘরে চলে যেতেন। রাতে আমি তার ঘরে বারবার ঢুকতাম, বেরোতাম। তিনি কাজ থামিয়ে আমাকে সময় দিতেন, কিন্তু তারপর আবার কাজে মগ্ন হয়ে যেতেন। 1963 সালে জেরিল লিনের বয়স ছিল 5 বছর। ডক্টর হিলাম্যান তখন তার নতুন টিকা তৈরি করতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছেন। One night, I woke up in the middle of the night. I didn't feel well, and I got up and একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। আমার শরীর খুব খারাপ লাগছিল। আমি বিছানা থেকে উঠলাম, এটা আমার মনে আছে, কারণ আমার বাবাকে একটু উত্তেজিত মনে হচ্ছিল। তার আচরণ আমি যা আশা করছিলাম তার চেয়ে একটু আলাদা ছিল। আমি আশা করেছিলাম তিনি আমাকে হয়তো 1 গ্লাস পানি দেবেন, তারপর আবার বিছানায় শুইয়ে দেবেন। কিন্তু তিনি তার পরিবর্তে মার্ক ম্যানুয়াল বলে একটা বই বের করলেন। এই বইটি নানা রোগের বিস্তারিত তথ্য সম্বলিত একটি ম্যানুয়াল। এটি একটি চমৎকার বই। আপনি লক্ষণ মিলিয়ে এই বইয়ের মাধ্যমে রোগ শনাক্ত করার চেষ্টা করতে পারেন। তিনি সেটাই করলেন। এরপর ডক্টর হিলাম্যান তাঁর কন্যাকে বিছানায় শুইয়ে দিয়ে কাজে নেমে পড়লেন। He ran out to the lab in the middle of the night, actually, and he came back home. তিনি দৌড়ে ল্যাবে চলে গেলেন। তখন কিন্তু একেবারে মধ্যরাত। তিনি ফিরে এলেন একটি সোয়াব এবং একটি পেট্রি ডিশ নিয়ে। সোয়াব হচ্ছে একটি কাঠির মাথায় তুলা জড়ানো একটি জিনিস। সেটি দিয়ে তিনি আমার গলার ভেতর থেকে লালা সংগ্রহ করলেন। এই লালা এরপর পেট্রি ডিশে লাগানো হয়। এরপর সেখানে জীবাণুকে আরও বাড়ার সুযোগ দেওয়া হয়। ডক্টর হিলাম্যানের বদ্ধমূল ধারণা ছিল তার মেয়ের মাম্পস হয়েছে, তবে যেটি নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না সেটি হলো এই রোগের ঠিক কোন ধরনের জীবাণু তার মেয়ের দেহে। কোনো মাম্পস রোগ সেরকম মারাত্মক নয়, কোনো ক্ষতিই করে না, কিন্তু অন্য কিছু মাম্পস রোগের জীবাণু আবার মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের বড় ক্ষতি করে। এটি থেকে মেনিনজাইটিসও হতে পারে, এমনকি অনেকে বধিরও হয়ে যেতে পারে। ডক্টর পল ওফিট ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার ভ্যাকসিনোলজির অধ্যাপক। তিনি বেশ সৌভাগ্যবান এই অর্থে যে যিনি কিনা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় টিকার আবিষ্কারক হতে যাচ্ছেন, তার কন্যা এমন এক ধরনের মাম্পসে আক্রান্ত হয়েছেন যেটি কিনা মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডের ক্ষতি করে না। কাজেই যখন তিনি টিকা তৈরি করলেন
সেটি ছিল খুবই নিরাপদ। সেই ভাইরাসের এমন অনেক উপাদানই কিন্তু ছিল যেরকমটা তারা চেয়েছিলেন। আমি মজা করে বলতাম কি ভালো মেয়ে ছিলাম আমি, যেরকম রোগে অসুস্থ হওয়া দরকার ছিল আমি ঠিক সেরকম রোগেই অসুস্থ হয়েছি। ডক্টর হিলামেন যেহেতু ঔষধ শিল্পে কাজ করতেন, তাই এরকম একটি টিকা তৈরির জন্য গবেষণা, সেটি তৈরি করা এবং প্রচুর পরিমাণে সেই টিকা উৎপাদনের ক্ষমতা তাঁর ছিল। He took responsibility and engaged passionately in the entire process. তিনি দায়িত্ব নিলেন, এরপর সেই পুরো কাজটিতে তীব্রভাবে নিজেকে নিয়োজিত করলেন। এরকম একটা টিকা তৈরি করে ডাক্তারদের চেম্বারে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধরনের সমন্বয়ের দরকার ছিল। আমার বাবা কিন্তু শুধু টিকা নিয়ে গবেষণা বা টিকা তৈরির কাজেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি এই কাজের প্রতিটি পর্যায়ে লেগে রইলেন, এতে নেতৃত্ব দিলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। 1960-এর দশকে টিকা কিংবা ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল চলত সীমিত পরিসরে, খুব কম সময়ের মধ্যে। তখন এরকম পরীক্ষার জন্য নিয়মকানুনও অত বেশি কড়া ছিল না। 1966 সালে এই ভাইরাস নিয়ে পরীক্ষা শেষ হলো। এর 1 বছর পরেই টিকাটি অনুমোদন পেল। এই টিকা তৈরিতে জেরি লিন যে অবদান রেখেছিলেন সেটারও স্বীকৃতি দেওয়া হয়েছিল। The virus strain used in the vaccine is called the Gerald Lynn strain. After Dr. এই টিকায় যে ধরনের ভাইরাস ব্যবহার করা হয়েছে সেটির নাম রাখা হয় জেরিল লিন স্ট্রেইন। এরপর জেরিল লিনের ছোট বোন কার্টসটির উপর এই টিকা প্রথম প্রয়োগ করা হয়েছিল। এই প্রামাণ্যচিত্রে তাঁর বর্ণনা আছে। Clinical studies of the vaccine were conducted by Drs. Robert Weibel and Joseph Stokes Jr. of the এই University টিকার of Pennsylvania. ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়। ডক্টর হিলামেন তাঁর এই মাম্পস টিকার সঙ্গে যুক্ত করলেন তাঁরই উদ্ভাবিত আরও 2টি রোগের টিকা, মিজলস বা হাম এবং রুবেলার টিকা। এই 3টি রোগের টিকা তিনি নিয়ে আসলেন একটি টিকার মধ্যে, যা এখন MMR নামে পরিচিত। এখন শিশুদের যে প্রায় 14টি টিকা দেয়া হয় তার মধ্যে 9টিতেই কিন্তু ডক্টর হিলামেনের অবদান আছে। How did he do what he did? He had this remarkable sense of judgment. He just was always তিনি right. যে কাজটি করেছিলেন সেটি কিভাবে সম্ভব হয়েছিল? তার বিচার বুদ্ধির ক্ষমতা ছিল অসাধারণ। তার বিচার বিবেচনা আসলে সব সময় সঠিক ছিল। এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু সত্যি। পল ওফিট 1980 এবং 1990-এর দশকে মরিস হিলামেনের সঙ্গে কাজ করেছেন। He was never satisfied. When he would make a vaccine, he just saw that as just one thing now off the list. তিনি তার কাজ নিয়ে কখনোই সন্তুষ্টিতে ভুগতেন না। একটি টিকা তৈরির কাজে সফল হওয়ার পর ব্যাপারটা তার কাছে যেন ছিল তালিকায় থাকা অনেক কাজের একটির পাশে ক্রস চিহ্ন দেওয়ার মতন ব্যাপার। তিনি বলতেন, আমরা যখন মন্টানায় আমাদের বাগানে বেড়া দিই, তখন একটা বেড়া বানানোর কাজ শেষ করে আমরা সবাই একসঙ্গে বসি, একটু পানি খেয়ে জিরিয়ে নিয়ে আবার আমরা বেড়া বানাতে যাই। আমরা দিনের পর দিন কাজটা চালিয়ে যাই। টিকা তৈরির কাজটাকে তিনি সেভাবেই দেখতেন। এই কাজ কখনো শেষ হওয়ার নয়। তার লক্ষ্য ছিল যে কোনো সংক্রামক ব্যাধি যা শিশুদের ভোগাতে পারে, মৃত্যুর কারণ হতে পারে, সেগুলো নির্মূল করা। সেটাই ছিল তার লক্ষ্য। একজন সহকর্মী হিসেবে তার সঙ্গে কাজ করার ব্যাপারটি ঠিক কেমন ছিল? He was tough. He had his way of doing things, and that's the way it was going to be. He took the company Merck, grabbed it by its তিনি ছিলেন বেশ অদম্য প্রকৃতির মানুষ। তার কাজ করার একটা বিশেষ ধারা ছিল। তিনি যে কোম্পানিতে কাজ করতেন সেই মার্ক ফার্মাসিউটিক্যালসকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। যারা তার সঙ্গে কাজ করতেন তাদের প্রতি তিনি ছিলেন খুবই বিশ্বস্ত। তবে তিনি আশা করতেন তিনি যেরকম কঠোর পরিশ্রম করেন অন্যরাও সেই রকম কঠোর পরিশ্রম করবে। কিন্তু তিনি যেরকম কঠোর পরিশ্রম করতেন আর সবার সেটা করা প্রায় অসম্ভব ছিল। আমি জীবনে এমন বুদ্ধিমান আর কাউকে দেখিনি। ডক্টর পল ওফিট আশা করেন বিশ্বের সবচেয়ে দ্রুততম সময়ে টিকা আবিষ্কারক হিসেবে তাঁর বন্ধু ডক্টর হিলামেনের যে রেকর্ড, সেই রেকর্ড শীঘ্রই ভঙ্গ করা যাবে। তিনি এবং একদল বিজ্ঞানী এখন কোভিড-19-এর টিকা আবিষ্কারের চেষ্টা করছেন। I mean, personally, I really wish Dr. Hilleman were alive today, because if he were alive, he would. আমি এখন ভাবি ডক্টর হিলেমান যদি আজ জীবিত থাকতেন, কারণ তিনি যদি আজ বেঁচে থাকতেন তিনি বলতেন এটাই সেই টিকা, আমাদের এই রোগ মোকাবিলায় এই টিকাই তৈরি করতে হবে, এবং দেখা যেত
তিনিই আসলে সঠিক। ইতিহাসের সাক্ষীর এই আয়োজনটি পরিবেশন করলেন মোয়াজ্জেম হোসেন। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ফ্রান্সে সন্দেহভাজন ইসলামপন্থীর হাতে একজন শিক্ষক খুনের ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। হত্যাকারীর প্রতি ঘৃণা প্রকাশে এবং ফ্রান্সের ধর্মনিরপেক্ষ আদর্শ তুলে ধরতে ছোট বড় শহরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। বাংলাদেশে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর এজাহারে প্রধান অভিযুক্তদের নাম নেই। এদের গ্রেপ্তারে তার পরিবার 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এদের বিচারের আওতায় না আনা হলে পরিবার কঠোর বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.